এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হলো 2011 সালের সিটেটের সিডিপির কোশ্চেন। এইগুলো আমি সম্পূর্ণ আপনাদের সঙ্গে ইংরেজিতে আছে, আমি বাংলায় অনুবাদ করে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং উত্তরের আনুষঙ্গিক যে কিছু কথাবার্তা সেগুলো আপনাদের সঙ্গে বলবো, যাতে আপনাদের সিডিপির এই পার্টটাতে ভালো একটা নাম্বার আসে। কারণ সিডিপি আমরা এই বিগত পরীক্ষা 2023 সালেতে আমরা দেখেছি যে একটু টাফ কোশ্চেন এসছে বা ভিতর থেকে বা ব্রেন স্ট্রমিং কোশ্চেন এসছে। তো আমরা যদি সিটেটের কোশ্চেনগুলো ভালো করে রেডি করি তাহলে কিন্তু আমাদের এই ব্রেন স্ট্রমিং কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার দিতে আমরা পারবো। আপনারা দেখেছি বিভিন্ন জায়গায় আমরা 2011 থেকে শুরু করে 2021-22 সাল পর্যন্ত সিটেটের বাংলা অনুবাদ কোশ্চেন বিক্রি হতে, কিন্তু সিটেটের বাংলা অনুবাদ কোশ্চেন ঠিকঠাক বোঝা যায় না। সেই জন্য আমি আপনাদের জন্য সিটেটের প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন আমি নিয়ে আসব। প্রত্যেকটা ইয়ার 2011 সাল থেকে শুরু করে এই বর্তমান পর্যন্ত যত ধরনের সিটেট পরীক্ষা হয়েছে যতটি, প্রত্যেকের আমি চ্যাপ্টার অনুযায়ী প্যাডাগজির পার্টগুলো আপনাদের সঙ্গে নিয়ে আসব। ইংলিশ হোক আর ইভিএস হোক আর ম্যাথ হোক আর বাংলা হোক আর সিডিপি। আজ আমি সিডিপির 2011 সালের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমি আগের ক্লাসে 2021 সালের একটি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তো আপনারা এই ক্লাসগুলো ফলো করুন, তাহলে আপনাদের খুবই উপকৃত হবেন। আর বিশেষ করে পরীক্ষার সময় আপনারা যদি এগুলো একবার করে দেখে নেন, বা এখন থেকে ইংলিশ যারা একটু কম বোঝেন তারা আমার এই ক্লাস ফলো করলে কিন্তু উত্তরগুলো দিতে পারবেন। প্রথম কোশ্চেন আমরা চলে আসি একের দাগ। ডেভেলপমেন্ট ইজ আ নেভার এন্ডিং প্রসেস, দিস আইডিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ। বলছে ডেভেলপমেন্ট একটি শেষ না হওয়া প্রসেস, বিকাশ কখনোই শেষ হয় না, চলতে থাকে এটা। দিস আইডিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এই আইডিয়াটি নিচের কোনটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে বা উপযোগী কোনটার? প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, প্রিন্সিপাল অফ ইন্টারেকশন, প্রিন্সিপাল অফ ইন্টাররিলেশন, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। এখানে হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন মানে হলো যে এখানে ইন্টিগ্রেশনের কথা বলতে বলা হচ্ছে এখানে একটি ইন্টারন্যাশনাল ল, যেটা হচ্ছে সোশ্যাল, ইকোনমিক্যাল বা ফাইন্যান্সিয়াল বা যে সমস্ত দিকগুলো আছে সেইগুলো সব কিছু নির্ভর করে ডেভেলপমেন্টের জন্য। সেই জন্য বলছে একে ইন্টিগ্রেশন। এবার আসি হচ্ছে আমরা প্রিন্সিপাল অফ ইন্টারেকশন। ইন্টারাকশন বলতে যে পরিবেশ এবং হেরিডিটি বা বংশগতির যে মিথস্ক্রিয়া সেটাকে বলা হচ্ছে ইন্টারেকশন, প্রিন্সিপাল অফ ইন্টারেকশন। এবার আসি প্রিন্সিপাল অফ ইন্টাররিলেশন বলতে এখানে একটি ডেভেলপমেন্টের সঙ্গে আরেকটি ডেভেলপমেন্টের মধ্যে সম্পর্ক, যেমন কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্ট বা এইসবগুলোর যে রিলেশন এটাকে বলা হচ্ছে ইন্টাররিলেশন। আর প্রিন্সিপাল অফ কন্টিনিউটি যেটা নির্বিচ্ছিন্ন প্রক্রিয়ায় চলতে থাকে। তো বলছে নেভার এন্ডিং প্রসেস মানে নির্বিচ্ছিন্ন প্রক্রিয়ায় চলতে থাকে, কন্টিনিউটি বজায় রাখা হয়। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 1-4। এবার আসি 2 দাগ। 4 distinct stages of children intellectual development are identified by 4 distinct stages of children intellectual development. চিলড্রেনের যে বৌদ্ধিক বিকাশের যে 4টে যে পরিষ্কার স্টেজ দেওয়া আছে, ডিস্টিংক্ট মানে উপযুক্ত বা পরিষ্কার যে স্টেজে স্তরের কথা বলা হয়েছে, সেটা কার মতে, কে এটাকে আইডেন্টিফাই করেছেন? স্কিনার, পিয়াজে, কোহেলবাগ আর এরিকসন। আমরা জানি পিয়াজের যে 4টি স্তর আছে, সেন্সরি মোটর পিডি অপারেশন স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, আর একটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। এই যে 4টে স্টেজ কিন্তু এখানে আমরা পড়েছি, আর পিয়াজে খুব ভালো করে পড়বেন, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। প্যারেন্টস শুড প্লে আ ড্যাশ রোল ইন দ্য লার্নিং প্রসেস অফ ইয়ং চিলড্রেন। প্যারেন্টের মানে ভূমিকা হওয়া উচিত ইন দ্য লার্নিং প্রসেস অফ ইয়ং চিলড্রেন। একটি মানে ছোট বাচ্চার বা ইয়ং চিলড্রেন শিশুর শিখন প্রক্রিয়ায় একটি বাবা মার ভূমিকা হতে পারে। এখানে
প্যারেন্টসের ভূমিকা সিম্প্যাথেটিক, সহানুভূতি সম্পন্ন। নিউট্রাল, নিউট্রাল মানে কি, সে একই জায়গায় অবস্থান করবে, কোনো ভূমিকাই থাকবে না তার। আর বলা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে কি, ঋণাত্মক ভূমিকা থাকবে, কোনো পজিটিভ ভূমিকা ওনার থাকবেন না। আর প্রোঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ কথাটার মধ্যে বলা হচ্ছে কোনো কিছু প্রস্তুত করার জন্য বা কোনো কিছু তৈরি করার জন্য ভবিষ্যতের দিকে তাকাবেন, ভবিষ্যতের কথা ভেবেই সেই শিশুটার জন্য, বাচ্চাটার জন্য পড়াশোনার ব্যবস্থা করেন, ভবিষ্যতের কথা, যেটাকে এক প্রকার বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। যে কাজটা করাবে সেটা ভবিষ্যতের দিকে তাকাবে, যে ভবিষ্যতে ওটা ওর ভালো হবে কি না। শিশুটার জন্য সে বলা হচ্ছে তাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব, না বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করব, বা গ্রামের স্কুলে ভর্তি করব, না শহরের স্কুলে ভর্তি করব, বা কোন স্কুলে ভর্তি করবে, সেটা ভবিষ্যতের দিকে তাকিয়ে কিন্তু সেই কাজটা করবেন। তাই বলছে প্রোঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ কথার অর্থ হলো কোনো কিছু প্রস্তুত করা, সেটা ভবিষ্যতের কথা ভেবে। তাহলে উত্তর হয়ে যাবে প্রোঅ্যাক্টিভ। তাহলে প্যারেন্টস শুড প্লে আ প্রোঅ্যাক্টিভ রোল ইন দ্য লার্নিং প্রসেস অফ ইয়ং চিলড্রেন। দ্য ইনসাইট থিওরি অফ লার্নিং ইজ প্রমোটেড বাই। ইনসাইট থিওরি মানে কি, ইনসাইট থিওরি বলতে এখানে অন্তর্দর্শন, শিক্ষণের অন্তর্দর্শন তত্ত্বের কথা বলা হয়েছে, প্রমোটেড বাই। শিক্ষণের অন্তর্দর্শন তত্ত্বটি অবশ্যই আমরা জেনেছি হচ্ছে গেস্টাল্ট থিওরি। গেস্টাল্ট থিওরি ইনসাইট বা অন্তর্দর্শন, এটা কেন বলা হয়েছে, এখানে অন্তর্দর্শন বলতে বোঝানো হয়েছে যে তোমার শিক্ষণের জন্য কোনটি প্রয়োজন, বা তোমার শিক্ষণের দিক বা অভিমুখ কী, বা তোমার মধ্যে কোনো পরিবর্তন আসছে কি না, তুমি একটা জিনিস ভুল করেছো সেটা তুমি নিজের মতো করে বুঝতে পারছো কি না, নিজের মূল্যায়ন নিজে করতে পারছো, এটাকে বলা হচ্ছে অন্তর্দর্শন। কোনো কিছু কাজ করার আগে তুমি বুঝতে পারছো না এটা এইভাবে করলে হবে না, ওইভাবে করলে আমি সফলতায় পৌঁছাবো বা শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। যেমন আমি এখানে আপনাদের একটা উদাহরণ দিই, এই যে গেস্টাল্ট থিওরিতে যে একটা শিম্পাঞ্জির গল্প ছিল, এই যে শিম্পাঞ্জির গল্পতে শিম্পাঞ্জিকে একটা খাঁচার মধ্যে রাখা হয়েছিল, আর শিম্পাঞ্জিকে বাইরে কিছু কলা দেওয়া হয়েছিল, আর খাঁচার মধ্যে কিছু বাঁশের টুকরো দেওয়া হয়েছিল। সেই বাঁশের টুকরোগুলোর জন্য একে অপরের উপরে জুড়ে দেওয়া যায়, জুড়ে কাজ করা যায়। তেমনি শিম্পাঞ্জি প্রথমেই একটা বাঁশের টুকরো নিয়ে চেষ্টা করলো কলাটা আনার, পারলো না, সে বুঝতে পারলো এটা দিয়ে সম্ভব নয়, আর একটা বাঁশের টুকরো জুড়ে দিল, এটাও হলো না। তাহলে সে বুঝতে পারছে আমার এটা দিয়ে সম্ভব নয়, তাহলে আমার আর একটা বাঁশের টুকরো জুড়ে দিতে হবে। এইভাবে সে জুড়ে দেওয়ার ফলে সে দেখলো সেই কলাটা তখন আনা সম্ভব হচ্ছে। এটা যে অন্তর্দর্শন দিয়ে সে শিম্পাঞ্জিটা বুঝেছে, এটা হচ্ছে বলে অন্তর্দর্শন, এখানে উদাহরণ হিসেবে ওখানে তুলে ধরা হয়েছে। তাহলে উত্তর হয়ে যাবে গেস্টাল্ট থিওরিস। মোটিভেশন ইন দ্য প্রসেস অফ লার্নিং, এখানে বলছে মোটিভেশন মানে যে প্রেরণা, আবেগ, যে আবেগ, প্রেরণা, মোটিভেশন ইজ দ্য প্রসেস অফ লার্নিং, লার্নিংয়ের একটি পদ্ধতি। মেক্স লার্নার্স থিঙ্ক ইউনিডাইরেকশনালি, লার্নারের চিন্তাভাবনাকে ইউনিডাইরেকশনালি মানে ওয়ান ওয়ে, মানে একমুখী চিন্তাভাবনা। লার্নারের থিঙ্কিং মানে সে একদিকেই ভাববে, বেশি কিছু ভাববে না। তাকে বলা হলো তোমাকে এই অঙ্কটা সলিউশন বার করো, সে দেখা যাচ্ছে অঙ্কটা সলিউশন 3টে পথ আছে, সে একটা পথে বলল। বা তোমাকে বলছে এখান থেকে শিয়ালদায় যেতে হবে, দমদম থেকে শিয়ালদায় যেতে হবে, ও শুধু ট্রেনের কথাই ভাবলো, আরও তো অনেক ওয়ে আছে, সে সেটা ভাবলো না। তার চিন্তাভাবনা সবসময় একমুখী বা এক কেন্দ্রমুখী। এটাকে বলছে ইউনিডাইরেকশনালি। ইউনি মানে এক, ইউনিডাইরেকশনালি, এখানে ইউনি বলতে একটাই বোঝানো হচ্ছে এখানে। ক্রিয়েটস ইন্টারেস্ট ফর লার্নিং অ্যামং ইয়ং লার্নার্স, ইয়ং লার্নার্সদের মধ্যে ইন্টারেস্ট, আগ্রহের সৃষ্টি করা। শার্পনেস দ্য মেমোরি অফ লার্নার্স, তাদের মেমোরিকে, স্মৃতিকে আরও তীক্ষ্ণ তৈরি করা। ডিফারেন্সিয়েটস নিউ লার্নিং ফ্রম ওল্ড লার্নিং, নতুন শিখন এবং পুরানো শিখনের মধ্যে পার্থক্য করতে শেখানো, ডিফারেন্সিয়েট। এখানে উত্তর হয়ে যাবে সবসময় চিলড্রেনের মধ্যে যদি আগ্রহ তৈরি করা হয় তাহলে তারা নিজের ইচ্ছা মতো শিখবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে ক্রিয়েটস ইন্টারেস্ট ফর লার্নিং অ্যামং ইয়ং লার্নার্স। আগ্রহ তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে একটা শিশুর শিক্ষার জন্য। এখানে যেহেতু মোটিভেশনের কথা বলা হয়েছে,
এবার আসি 6 দাগ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাইন অফ অ্যান ইন্টেলিজেন্ট ইয়ং চিলড্রেন? নিচের কোনটি একটি বুদ্ধিমান শিশুর চিহ্ন নয় বা একটা বুদ্ধিমান শিশুকে ইন্ডিকেশন দেয় না? ওয়ান হু ক্যারিজ অন থিঙ্কিং ইন অ্যান অ্যাবস্ট্রাক্ট ম্যানার, যে ক্যারিজ অন থিঙ্কিং ইন অ্যাবস্ট্রাক্ট ম্যানার, যেটা সে বিমূর্ত কিছুর চিন্তাভাবনা করতে পারে, বিমূর্ত কিছু চিন্তাভাবনা করতে পারে। ওয়ান হু ক্যান অ্যাডজাস্ট অনসেলফ ইন আ নিউ এনভায়রনমেন্ট, সে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারে। ওয়ান হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ক্রাম লং এসে ভেরি কুইকলি, সে তার মধ্যে অনেক একটি প্রবন্ধ মুখস্থ করার ক্ষমতা আছে খুবই তাড়াতাড়ি। ওয়ান হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেট ফ্লুয়েন্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, যে যার মধ্যে সক্ষম আছে যোগাযোগ স্থাপন করার ফ্লুয়েন্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। ফ্লুয়েন্টলি কথার অর্থ আমরা তো জানি অনর্গল, যে ফ্লুয়েন্টলি মানে সহজেই, মানে না থেমে, জড়তাবোধ না করে অনর্গল সে যোগাযোগ স্থাপন করতে পারে এবং সঠিকভাবে। তাহলে আমরা এখানে নেগেটিভ উত্তর খুঁজব। দেখুন আমাদের এই নট দেওয়া যে উত্তরগুলো থাকে সেই উত্তরগুলো দিতে কিন্তু আমাদের খুবই কষ্ট হয়, অস্বস্তি বোধ হয়। সেই জন্য আমরা নটটা বাদ দিয়ে পজিটিভ উত্তরগুলো দেখে নেবো এখান থেকে, পজিটিভ অপশানগুলো। তাহলে পজিটিভ অপশানগুলো বাদ দিয়ে যে নেগেটিভ অপশানটা পড়ে থাকবে সেটাই আমরা উত্তর দেবো। তাহলে ক্যারাম মানে হচ্ছে ঠাসা, মুখস্থ করা। ঠাসা মানে কোনো এসেকে দ্রুততার সহিত মুখস্থ করা। তাহলে এটা হয়ে যাবে উত্তর, কারণ এই কোনো কিছুকে মুখস্থ করা, ঠাসা মুখস্থ করা, এটা কখনো একটা বুদ্ধিমান চিলড্রেনের বৈশিষ্ট্য হতে পারে না। এবার আসি, হুইচ ইজ দ্য প্লেস হোয়ার দ্য চাইল্ডস কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ ডিফাইন্ড ইন দ্য বেস্ট ওয়ে? কোন জায়গায় একটি শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট খুব ভালোভাবে সম্পন্ন হয়? অডিটোরিয়াম, হোম, প্লেগ্রাউন্ড, স্কুল অ্যান্ড ক্লাসরুম এনভায়রনমেন্ট। অডিটোরিয়াম মানে কি? অডিটোরিয়াম মানে হল, সিনেমা দেখার অডিটোরিয়াম। হোম বাড়ি, প্লেগ্রাউন্ড মাঠে, স্কুল অ্যান্ড ক্লাসরুম এনভায়রনমেন্ট স্কুল এবং শ্রেণীকক্ষর আবহ বা পরিবেশ। তাহলে এখানে হচ্ছে কগনিটিভ মানে জ্ঞানমূলক বিকাশ। তাহলে কগনিটিভ বা জ্ঞানমূলক বিকাশটা অবশ্যই স্কুল বা ক্লাসরুমের মধ্যে পরিবেশে ভালোভাবে তৈরি হবে। 8 দ্য স্টেজ ইন হুইচ আ চাইল্ড বিগিনস টু থিঙ্ক লজিক্যালি অ্যাবাউট অবজেক্টস অ্যান্ড ইভেন্টস ইজ নোন অ্যাজ। কোন স্তরে একটি চাইল্ড বিংস শুরু করে থিঙ্ক লজিক্যালি, যুক্তিবদ্ধভাবে চিন্তা করতে, অ্যাবাউট একটি অবজেক্ট একটি জিনিস সম্পর্কে, অ্যান্ড ইভেন্টস একটি ঘটনা সম্পর্কে, ইজ নোন অ্যাজ সেটাকে কী বলা হয়? এখানে বলা হয়েছে প্রি অপারেশনাল স্টেজ মানে প্রাক সক্রিয়ত স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ মূর্ত সক্রিয়ত স্তর, সেন্সরি মোটর সংবেদন চালকমূলক স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ যেটা হচ্ছে বিমূর্ত সক্রিয়তা ভিত্তিক স্তর বা যেটাকে বলে অপতাগত বা ডিডাকটিভ চিন্তাভাবনা করা। তাহলে একটি শিশু লজিক্যাল চিন্তাভাবনা শুরু করতে পারে অবজেক্ট বা ইভেন্টসকে, এটা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজে। দেখুন কংক্রিট প্রি অপারেশনাল স্টেজে একটা শিশু চিন্তা করা শুরু করে দেয়, সেই চিন্তার মধ্যে কোনো যৌক্তিকতা থাকে না। কিন্তু একটা শিশু কংক্রিট অপারেশনাল স্টেজে যুক্তি দিয়ে চিন্তা করতে শুরু করে কোনো বস্তু বা কোনো ঘটনা সম্পর্কে, কিন্তু সেই বস্তু বা সেই ঘটনা শিশুর সামনে মূর্ত থাকবে। ধরুন একটা ক্লাসরুমে ঋতুর ছক কাটা আছে, যে 6টা ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, সেখানে ছবি আঁকা আছে। গ্রীষ্মের ছবি দেওয়া আছে, বর্ষার একটা ছবি, শরতের, হেমন্ত, শীত বা বসন্তের একটা ছবি দেওয়া আছে। সেই শিশু সেটা দেখে সে লজিক্যালি এবং চিন্তা করতে পারছে সুন্দর করে। এটা কংক্রিট অপারেশনাল স্টেজে শুরু হয়। আর ফর্মাল অপারেশনাল স্টেজে সে চিন্তা খুব হাই লেভেলের চিন্তা করে, অবরোহী চিন্তন করতে পারে, সে ডিডাকটিভ চিন্তা করতে পারে, যে বিমূর্ত চিন্তন সেই সময়ে তার শুরু হয়। কিন্তু প্রি অপারেশনাল স্টেজে চিন্তা শুরু হয় কিন্তু সেটা লজিক্যাল থাকে না, কল্পনীয়। আর কংক্রিট অপারেশনাল স্টেজে সে লজিক্যাল চিন্তা শুরু করতে পারে কোনো অবজেক্ট বা কোনো ইভেন্টসকে মুক্ত রেখে।
আর ফর্মাল অপারেশন স্টেজে সে কোনো কিছুকে চিন্তা করে বিমূর্ত চিন্তাও করতে পারে। সেন্সরি মোটর স্টেজে সে চিন্তা টোটালি করতে পারে না। এই সময় বস্তুর স্থায়িত্ব যেটা সামনে থাকে সেটাই মনে করে সে তার অস্তিত্ব আছে, অন্যটার কোনো অস্তিত্ব নেই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড, তাহলে উত্তর হয়ে যাবে কংক্রিট অপারেশনাল স্টেজ 8 দাগ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু দ্য সোশিও সাইকোলজিক্যাল নিডস অফ দ্য চাইল্ড, নিচের কোনটি সামাজিক মনস্তাত্ত্বিক চাহিদা নয় শিশুর? নিচের নয় বলেছে, কিন্তু খুব ভালো করতে উত্তর দিতে হবে। নয় রেগুলার এলিমিনেশন অফ ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম বডি থেকে, আমাদের শরীর থেকে প্রতিদিন বর্জ্য পদার্থের অপচয় মানে বাইরে বেরিয়ে যাওয়া। নিড ফর কোম্পানি, সঙ্গীর চাহিদা। নিড ফর অ্যাপ্রিসিয়েশন অর সোশ্যাল অ্যাপ্রুভাল, সবসময় প্রশংসার চাহিদা এবং সামাজিক স্বীকৃতি। নিড ফর ইমোশনাল সিকিউরিটি, আবেগের নিরাপত্তার চাহিদা। এই আবেগের বা ইমোশন সিকিউরিটি এগুলো সমাজ থেকে আসে। সোশ্যাল অ্যাপ্রুভাল বা অ্যাপ্রিসিয়েশন, এটা তো সোশ্যাল কথা উল্লেখই আছে, সোশিও সাইকোলজিক্যাল বলেছে। নিড ফর কোম্পানি, সঙ্গীত চাহিদা সেটাও সমাজ থেকে আসে। তাহলে শরীর থেকে যে আমাদের অপচয় বিভিন্ন পদার্থ এলিমিনেট হয় সেটা কিন্তু সোশিও সাইকোলজিক্যাল ডিমান্ড নয়, নিডস নয়, এটা হচ্ছে ফিজিক্যাল নিডস অফ দ্য চাইল্ড। এবার আসি 10 দাগ। হুইচ অফ দ্য ফলোয়িং উইল ফস্টার ক্রিয়েটিভিটি অ্যামং লার্নার্স, নিচের কোনটি শিশুদের মধ্যে সৃষ্টিশীলতাকে ফস্টার করে, গ্রোথ বৃদ্ধি করে? এমফাসাইজিং অ্যাচিভমেন্ট গোলস ফ্রম দ্য বিগিনিং অফ স্কুল লাইফের শুরু থেকে তাদের মধ্যে কোনো কিছু অ্যাচিভ করার লক্ষ্যের উপর জোর দেওয়া। সে অ্যাচিভ করেই ফেলবে সেটা, তোমার এই লক্ষ্যে যেতে হবে স্কুল শুরু থেকেই। এটা কোচিং স্টুডেন্টস ফর গুড মার্কস ইন এক্সামিনেশান, স্টুডেন্টদের কোচিং নিতে বলা, প্রশিক্ষণ নিতে বলা ভালো মার্কস পাওয়ার জন্য। টিচিং দ্য স্টুডেন্টস দ্য প্র্যাকটিক্যাল ভ্যালু অফ গুড এডুকেশন, স্টুডেন্টদের ভালো করে শিক্ষণ দেওয়া, দ্য প্র্যাকটিক্যাল ভ্যালু অফ গুড এডুকেশন, ব্যবহারিক মূল্য বোঝা, ভালো শিক্ষার ব্যবহারিক মূল্য শেখার জন্য তাদেরকে শিক্ষণ দেওয়া, টিচিং মানে শিক্ষণ দেওয়া। প্রোভাইডিং অপরচুনিটিস, সুযোগ টু কোশ্চেন করার সুযোগ দেওয়া, অ্যান্ড টু নার্চার দ্য ইননেট ট্যালেন্টস অফ এভরি লার্নার্স, প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে তাদের যে সহজাত প্রবৃত্তি আছে, সহজাত বুদ্ধি আছে, সেটাকে লালন পালন করা। তাহলে ক্রিয়েটিভিটি অবশ্যই ইননেট একটি বৈশিষ্ট্য, আর তাদের মধ্যে কোশ্চেন করার ক্ষমতা যত বৃদ্ধি পাবে সে তত সৃষ্টিশীলতা বৃদ্ধি পাবে। কেমন একটি ক্লাসরুমে একটা শিশুকে যদি বারবার কোশ্চেন করতে বলা হয় একটা টপিক সম্পর্কে, সে যদি একটা টপিক সম্পর্কে ঘুরিয়ে ফিরিয়ে সে কোশ্চেন করে, তার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি বাড়বে। এবং নার্চার ইননেট ট্যালেন্টস, তার মধ্যে কিন্তু সহজাত প্রবৃত্তিকে আমরা যদি লালন পালন করি, তার কিন্তু দক্ষতা অবশ্যই বাড়বে। তাই নার্চার দ্য ইননেট ট্যালেন্টস, সহজাত বুদ্ধি, তার যে মধ্যে যে সহজাত বুদ্ধি আছে সেটাকে ফুটিয়ে তুলতে হবে, লালন পালন করতে হবে। সেটা টিচারের একটা দক্ষতা, প্রধান উদ্দেশ্য একটি টিচারের তার ক্রিয়েটিভিটি বার করার জন্য একটা শিশুর সামনে, ধরে নেন আপনি হাতের কাজ শেখাচ্ছেন, হাতের কাজ স্কুলে বাচ্চা খুব ভালো পারে না, তার মধ্যে ক্যাপাসিটি আছে, সেই জন্য তাকে ইস্যু করে ছবি আঁকিয়ে দেখিয়ে দেন স্টেপগুলো, সে নিশ্চয়ই তার হাতে কাগজ দিলে সেই স্টেপ মেনটেন করে সে কিন্তু সেটা তৈরি করে ফেলবে। তাহলে উত্তর হয়ে যাবে 10-এর 4। এইবার আসি আমরা 11 দাগ। 11 দাগে আছে মাইন্ড ম্যাপিং রিফার্স টু, মনের মানচিত্র কি উল্লেখ করে? ড্রয়িং দ্য পিকচার অফ আ মাইন্ড, মনের ছবি অঙ্কন করা। রিসার্চিং দ্য ফাংশন অফ দ্য মাইন্ড, আমাদের যে মনের যে কার্যাবলীগুলো সেইগুলো নিয়ে গবেষণা করা। আর টেকনিক্স টু এনহ্যান্স কম্প্রিহেনশন, একটি কৌশল ব্যবহার করা, এনহ্যান্স কম্প্রিহেনশন বোধগম্যতা বৃদ্ধি পাওয়ার জন্য কৌশল ব্যবহার করা। আর প্ল্যান অফ অ্যাকশন ফর অ্যান অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার মানে কি?
যেগুলো আমাদের শিহরিত জাগানো কার্যাবলী, যেগুলো দুঃসাহসিক কার্যাবলী, সেই সমস্ত কাজকর্মের জন্য পরিকল্পনা করা। তো এখানে মনের ছবি আঁকা তো হতেই পারে না কোনোভাবে, এখানে যে আমাদের মনের কার্যাবলী সেটা নিয়ে গবেষণা করা। এখানে উত্তর হয়ে যাবে 11.2, মনের কার্যাবলী নিয়ে গবেষণা করা। এরপরে আমরা চলে আসি দাগ নম্বর 12, আ ইয়ং চাইল্ড রেসপন্স টু এ নিউ সিচুয়েশন ওয়ান দ্য বেসিস of the response made by him or her in a similar situation as in the past. This is relation to, একটি শিশু রেসপন্স প্রতিক্রিয়া করছে টু এ নিউ সিচুয়েশন, একটি নতুন পরিবেশে, অন দ্য বেসিস অফ রেসপন্স মেড বাই হিম আর ইন দ্য সিমিলার সিচুয়েশন ইন দ্য পাস্ট। অতীতে তার সঙ্গে একই পরিস্থিতিতে যে ঘটনা একটি ঘটেছিল, সে যে রেসপন্স করেছিল, সে নিউ সিচুয়েশানে সেও একই রেসপন্স করবে। অতীতে যে ঘটনা তার সঙ্গে ঘটেছিল, একই ঘটনা একই পরিস্থিতিতে তার সঙ্গে ঘটেছিল, যে রেসপন্স করেছিল সে নিউ সিচুয়েশনে এসেও সেই রেসপন্স সে করবে। এটাকে আমরা কি বলতে পারি? অতীতে যেটা করেছে সিমিলার সিচুয়েশানে, বর্তমানে সেই সিমিলার সিচুয়েশানে একই ফিডব্যাক সে দেবে, একই প্রতিক্রিয়া সে দেখাবে। এটাকে আমরা কি বলতে পারি? এখানে আছে, আমরা দেখে নিই ল অফ অ্যাটিটিউড। ল অফ অ্যাটিটিউড, অ্যাটিটিউড মিনস হচ্ছে মনোভাব। লার্নিং বিহেভিয়ার ইজ ইনফ্লুয়েন্স বাই অ্যাটিটিউড। যে কোনো শিখন আচরণ অবশ্যই অ্যাটিটিউড দ্বারা পরিচালিত হয়, যেটা হচ্ছে মনোভাব দ্বারা। ল অফ রেডিনেস, প্রস্তুতি সূত্র। প্রস্তুতি সূত্র মানে আপনি যদি কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে সেই কাজটা খুব ভালোভাবে সম্পন্ন করা যাবে বা আমি সন্তুষ্টজনক জায়গায় পৌঁছাতে পারবো। ল অফ অ্যানালজি, ল অফ অ্যানালজি এটা বলতে এই যেটা বিভিন্ন পরিস্থিতিতে আপনি, আপনার যদি সিমিলার সিচুয়েশান তৈরি হয়, তাহলে আপনি একই প্রতিক্রিয়া দেবেন, সেটাকে বলছে অ্যানালগ। ল অফ এফেক্ট, ল অফ এফেক্ট মানে কোনো হচ্ছে প্রভাবের আইন। আপনার সঙ্গে যে কোনো কিছু বা ফলাফল, আপনার সঙ্গে কোনো কিছু যদি খারাপ ঘটে, সেটা কিন্তু আপনি সেই কথাটা বারবার বলবেন না, বা সেটা আপনার অবচেতন মনে থেকে অবশ্যই লুপ্ত হয়ে যাবে একটা টাইমে। নেগেটিভ যেগুলো আপনার সঙ্গে ঘটে সেগুলো কিন্তু আপনি মনে রাখেন না, মনে রাখার চেষ্টা করেন না, বা কারোর সঙ্গে বলেন না। কিন্তু যে পজিটিভ জিনিস আপনার সঙ্গে ঘটবে, সেটা কিন্তু আপনি বারবার বলার চেষ্টা করবেন বা বারবার মনে রাখার চেষ্টা করবেন। তাই বলছে এফেক্ট মানে ফলাফল, ভালো আর খারাপ। ভালো হলে আমরা মনে রাখি, আর খারাপ হলে আমরা সেটাকে দূরে সরিয়ে দিই। তাহলে এখানে উত্তর হয়ে যাবে ল অফ অ্যানালজি। ল অফ সাদৃশ্যতা নীতি, দ্য বেস্ট ওয়ে স্পেশালি অ্যাট প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলের সবচেয়ে উপযুক্ত উপায় কোনটি হবে? টু অ্যাড্রেস দ্য লার্নিং ডিফিকাল্টিস অফ এ স্টুডেন্ট ইজ টু ইউজ, টু অ্যাড্রেস দ্য লার্নিং ডিফিকাল্টিস অফ এ স্টুডেন্টস। স্টুডেন্টের শিখন যে ডিফিকাল্টিস আছে, সেটা চিহ্নিত করার জন্য উত্তম পন্থা কোনটি হবে লার্নিং ডিফিকাল্টি চিহ্নিত করার জন্য? এসে অ্যান্ড ইন্টারেস্টিং টেক্সট বুক, প্রবন্ধ এবং ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ টেক্সট বুক। স্টোরি টেলিং মেথড, গল্প বলা পদ্ধতি। এ ভ্যারাইটি অফ টিচিং মেথডস সুইটেড টু দ্য ডিসএবিলিটি, বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি সুইটেড টু দ্য ডিসএবিলিটি বা অক্ষম যারা শিশুরা আছে তাদের সঙ্গে সুইটেড হবে, তাদের জন্য উপযুক্ত হবে। এক্সপেন্সিভ অ্যান্ড গ্লোজি সাপোর্ট ম্যাটেরিয়াল। এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, মূল্যবান এবং হাইলাইটেড বিভিন্ন ম্যাটেরিয়াল। এখানে উত্তর হয়ে যাবে 13.3, কারণ বলছে এই যে আমি প্রশ্ন বলছি, তারপরে বাংলা প্রশ্নের অ্যান্সারগুলো যে বাংলায় বলে দিচ্ছে, এর মধ্যে নিজেরা কিন্তু মাথার মধ্যে উত্তরটা তৈরি করে নেবে। এ ভ্যারাইটি অফ টিচিং মেথড সুইটেড টু ডিসএবিলিটি, যেটা ডিসএবিলিটি অক্ষম শিশুদের জন্য উপযুক্ত বিভিন্ন ধরনের যে টিচিং শিক্ষণ পদ্ধতি, সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে।
যারা CWSN বাচ্চা থাকে, চিলড্রেন উইথ স্পেশাল নিড, প্রতিবন্ধী বাচ্চা, বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের জন্য কিন্তু শিক্ষণ পদ্ধতি খুব পরিবর্তন করা হয় বারবার। তাই এখানে এটাই খুব উপযুক্ত উত্তর হতে পারে। এবার আসি 14, এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস শুড বি প্রোভাইডেড। স্পেশাল নিড, যেগুলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের কিভাবে শিক্ষা প্রদান করা উচিত? ইন স্পেশাল স্কুল, বিশেষ স্কুলে, বা স্পেশাল টিচার ইন স্পেশাল স্কুল, বিশেষ স্কুলে বিশেষ শিক্ষক দিয়ে, অ্যালং উইথ আদার নর্মাল চিলড্রেন, নর্মাল সাধারণ শিশুদের সঙ্গে বিদ্যালয়ের, বাই মেথডস ডেভেলপ ফর স্পেশাল চিলড্রেন ইন স্পেশাল স্কুল, বাই মেথড ডেভেলপড ফর স্পেশাল চিলড্রেনের জন্য স্পেশাল স্কুলে, মানে বিশেষ স্কুলে বিশেষ পদ্ধতি ব্যবহার করা, মেথড ডেভেলপড। তাহলে এখানে বাস্তব উদাহরণ আমি দিই। আমার স্কুলে একটি বাচ্চা, সে কথা বলতে পারে না, সে একটু অ্যাবনর্মাল, ক্লাস 2তে সে ভর্তি হয়েছিল, এখন 3তে পড়ছে। সাধারণ ছেলেমেয়েদের পড়াশুনো করার জন্য সে বিশেষ চাহিদা সম্পন্ন, সে তার মা বা বাবা প্রতিদিন, মানে সপ্তাহে 2-3 দিন করে তাকে স্কুলে নিয়ে আসে। এইভাবে সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে কথা বলতে বলতে বা থাকতে থাকতে সে একদিন ইশারা করে বলতে শুরু করলো, তার বন্ধু তৈরি হয়ে গেল স্কুলে। মারামারি করেছে তারা কয়েকজন বাচ্চা। আমি একজনকে একটু বকতে যাবো বা একটু পিঠ চাপড়াতে যাব, সেই সময় ও আমাকে হাতটা আটকে ধরছে, আমি যেন ওকে না কিছু বলি বা ওকে পিঠটা না চাপড়ে দিই। কিন্তু অন্যজনকে যখন ওটা করতে গেলাম, সে খুব খুশি হলো। তাহলে এই যে সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে থাকার ফলে তাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন বা চেঞ্জেস আসবেই। তাই বলছি উত্তর হয়ে যাবে 14-3, অ্যালং উইথ আদার নর্মাল চিলড্রেন, এডুকেশনটা সম্পন্ন করতে হবে। ডিসলেক্সিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ, পঠন অক্ষমতা, পড়াশুনো বা ক্ষেত্রে বা কোনো কিছু বুঝতে অসুবিধায় সে ডিকে বি করছে, সে ডগকে বগ লিখছে। এই যে ম্যাটারগুলো, শখে সে লিখছে ওয়াজ, SOW শখে ওয়াজ লিখছে বা পড়ছে, সরি, যে পঠন অক্ষমতা, তাহলে এটাকে আমরা বলবো রিডিং ডিসঅর্ডার। এবার আসে বিহেভিয়ারাল ডিসঅর্ডার, আচরণগত অক্ষমতা, মেন্টাল ডিসঅর্ডার, মানসিক অক্ষমতা, ম্যাথামেটিক্যাল ডিসঅর্ডার মানে গাণিতিক অক্ষমতা। তাহলে উত্তর হয়ে যাবে রিডিং ডিসঅর্ডার। 16, ড্যাশ ইজ নট কনসিডার্ড এ সাইন অফ বিং গিফটেড। নিচের কোনটি সাইন অফ বিং গিফটেড, মানে গিফটেড চিলড্রেন, যারা বলেন আমরা গড গিফটেড চিলড্রেন, এই গিফটেড চিলড্রেন নিচের কোনটি সাইন নয় বা নিচের কোনটি গিফটেড চিলড্রেনদের বৈশিষ্ট্য নয়? নোবেলিটি ইন এক্সপ্রেশন, নোবেলিটি মানে তাদের যে প্রকাশভঙ্গি, তার নতুনত্ব দেখা যায় তাদের মধ্যে। কিউরিওসিটি, আগ্রহ দেখা যায়, অবশ্যই প্রকাশভঙ্গি তাদের নতুনত্ব দেখা যাবে একটি গিফটেড চিলড্রেনের মধ্যে, প্রকাশ করা বিভিন্ন রকম ভঙ্গি থাকবে তার মধ্যে। কিউরিওসিটি, তার কোনো কিছু শেখার আগ্রহ থাকবে। ক্রিয়েটিভ আইডিয়া, তার মধ্যে বিভিন্ন সৃজনশীল ধারণা থাকবে। ফাইটিং উইথ আদার্স, অন্যদের সঙ্গে মারামারি করবে, কখনোই হতে পারে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, যেহেতু নট বলেছে নেগেটিভ সেন্সে উত্তর হবে, সেহেতু উত্তর হয়ে যাবে 4 দাগ। আর স্টুডেন্ট অফ ভি গ্রেড উইথ ভিজুয়াল ডেফিসিয়েন্সি শুড বি, একটি ভি গ্রেডের স্টুডেন্ট, ভি স্তরের স্টুডেন্ট যার ভিজুয়াল ডেফিসিয়েন্সি আছে, তার মধ্যে দৃশ্যগত প্রবলেম আছে, সে ভালোভাবে দেখতে পায় না। ভি গ্রেড বলতে ভি গ্রেড বলতে সেই স্টুডেন্টকে বোঝানো হচ্ছে যে স্টুডেন্ট যার বিভিন্ন মার্কস তার পড়াশুনোকে রেকর্ড করার মতো না, তার মার্কসকে ক্যালকুলেট করা যায় না, সে এত বাজে লেভেলে পড়াশুনো করেছে বা এত কম নম্বর পেয়েছে, তাকে মার্কসটা কোনোভাবেই রেকর্ড করা যাচ্ছে না বা ক্যালকুলেশন করা যাচ্ছে না, মানে একটু নিম্ন পর্যায়কে ধরা হচ্ছে ভি গ্রেড। তাহলে ভিজুয়াল ডেফিসিয়েন্সি ভি গ্রেডের জন্য কেমন উচিত? ট্রিটেড নর্মালি ইন দ্য ক্লাসরুম অ্যান্ড প্রোভাইডেড সাপোর্ট থ্রু অডিও সিডিএস। বলছে তাকে ক্লাসরুমের মধ্যে সাধারণভাবে আচরণ করতে হবে তার সঙ্গে, এবং প্রদান করতে হবে সাপোর্ট থ্রু অডিও সিডিএস। অডিও জন্য বিভিন্ন রকম অডিও, যে সে যেহেতু দেখতে পায় না, তা সে শুনতে পায় এমন ধরনের কিছু সিডিএস
ব্যবহার করতে হবে, সিডি ব্যবহার করতে হবে, তার জন্য সিডি। গিভেন স্পেশাল ট্রিটমেন্ট ইন দ্য ক্লাসরুমের মধ্যে তার জন্য একটা বিশেষ ট্রিটমেন্টের ব্যবস্থা করা। এক্সকিউজ টু ডু এ লোয়ার লেভেল অফ ওয়ার্ক, তার জন্য তাকে মাফ করা, ক্ষমা করা, বা তাকে তার জন্য নিম্ন ধরনের কাজ উপহার করতে দেওয়া। হেল্প উইথ হিজ আর রুটিন ওয়ার্ক বাই প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, হেল্প উইথ হিজ আর রুটিন ওয়ার্ক বাই প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, তার যে প্রতিদিনের নিয়মিত কাজ যা বলি, তার বাবা মা এবং বন্ধুদের দ্বারা সাহায্যের মধ্যে দিয়ে সম্পন্ন করা। হেল্প উইথ হিজ আর রুটিন ওয়ার্ক বাই প্যারেন্টস অ্যান্ড, তার যে প্রতিদিনের কাজ সেটা প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডসের দ্বারা সাহায্য পাওয়া। তাহলে উত্তর হয়ে যাবে, সে যেহেতু ভিজুয়াল ডিফিসিয়েন্সি, সে দেখতে পায় না, তার জন্য অডিও ভিজুয়াল বা নর্মালি ক্লাসরুমে রাখা, তার জন্য শ্রবণযোগ্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করা, সেটা হবে উত্তর। তাহলে 17-র 1 হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আসি 18 দাও। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ আ ফিচার অফ দ্য প্রসেস অফ লার্নিং? নিচের কোন তথ্যটি ক্যান নট বি কনসিডারেড, ধরা যেতে পারে না, অ্যাজ এ ফিচার্স অফ প্রসেস অফ লার্নিং, শিখনের প্রক্রিয়া হিসাবে, বৈশিষ্ট্য হিসেবে ধরা যেতে পারে না? প্রসেস অফ লার্নিংয়ের প্রক্রিয়া হিসেবে ধরা যেতে পারে না, নিচের কোনটি? লার্নিং ইজ এ গোল ওরিয়েন্টেড, অবশ্যই শিখনের একটি লক্ষ্য থাকবেই। গোল না থাকলে তো কোথায় যাব আমরা, কোথায় পৌঁছাবো, সেটা তো তার কোনো একটা ব্যারিয়ার থাকবে না। লার্নিং, শিখনের অবশ্যই একটি লক্ষ্য হচ্ছে আচরণের পরিবর্তন। আনলার্নিং ইজ অলসো এ লার্নিং প্রসেস। আনলার্নিং মানে কি? অশিক্ষা। লার্নিং মানে শিখন, অশিক্ষা। অলসো এ লার্নিং প্রসেস, অশিখন একটি লার্নিং প্রসেস। অবশ্যই অশিখন একটি লার্নিং প্রসেস। কেন? কারণ অশিক্ষণ বলতে এখানে বলা আছে ভুলে যাওয়া, মনে করতে না পারা। এই ভুলে যাওয়া, মনে করতে না পারা একটা শিখন। আমি বারবার একটা টপিক পড়ার পরে ভুলে যাচ্ছি বলে সেই টপিকটা বারবার পড়ছি বা নতুনভাবে তাকে আবিষ্কার করছি। কারণ আমার পড়ার পদ্ধতি, আমার যে পড়ার ওরিয়েন্টেশন, সেটাকে আমি পরিবর্তন করছি। আমি নতুন কিছু শেখার চেষ্টা করছি যাতে ওটা আমরা মনে রাখতে পারি, বারবার পড়ছি। এই যে ম্যাটারটা আনলার্নিংয়ের মাধ্যমে সম্পন্ন হয়। একটা জিনিস আপনার হাতে পরীক্ষা আর বাকি 1 সপ্তাহ, আমি 3 দিন আগে দেখছি যে আমার এই পড়াটা মনে নেই, তাহলে আমি কি করব, ওইটা পড়া মুখস্থ রাখার জন্য বিভিন্ন ওয়ে খুঁজবো, আরও নতুন কিছু আবিষ্কার করব, নতুনভাবে ভাববো। এই যে ম্যাটারটা, এই আনলার্নিংও কিন্তু লার্নিং প্রসেস। এডুকেশনাল ইনস্টিটিউশন আর দ্য অনলি প্লেস হোয়ার লার্নিং টেক্স প্লেস। এডুকেশনাল ইনস্টিটিউশন মানে স্কুল বা বিদ্যালয়গুলি, বা এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন মধ্যে বিভিন্ন শিক্ষার যে ইনস্টিটিউশনগুলো হয়, আর দ্য অনলি প্লেস, একমাত্রই জায়গা হয় লার্নিং টেক প্লেস, যেখানে শিখন সম্পন্ন হয়। লার্নিং ইজ এ কম্প্রেসিভ প্রসেস, শিখন একটি সামগ্রিক প্রক্রিয়া। তাহলে এখানে শুধুমাত্র এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো কি শুধুমাত্র লার্নিং ঘটানোর জন্য একটি জায়গা হতে পারে? না, এডুকেশন ইনস্টিটিউশন ছাড়াও লার্নিং প্রসেস আমাদের পরিবেশ থেকে হয়, বাড়ির প্যারেন্টসদের থেকে হয়, খেলার মাঠ থেকে হয়, ক্লাব থেকে হয়। তাহলে উত্তর হয়ে যাবে 18-3, যেহেতু নেগেটিভ উত্তর চেয়েছে। ক্যানট, এই ক্যানট, নট, এগুলো কিন্তু খেয়াল করতে হবে, এগুলো কিন্তু আমরা প্রায়ই ভুল করে থাকি। লার্নিং ক্যান বি এনরিচড ইফ, শিখন অবশ্যই উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এনরিচড বৃদ্ধি পাবে যদি, পেতে পারে যদি টিচার্স আর ডিফারেন্ট টাইপস অফ লেকচার অ্যান্ড এক্সপ্লেনেশন। টিচার ব্যবহার করবে বিভিন্ন ধরনের বক্তব্য অ্যান্ড এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। ডিউ অ্যাটেনশন ইজ পেইড টু পিরিয়ডিক টেস্ট ইন দ্য ক্লাস। বিভিন্ন পর্যায়ক্রমিক পরীক্ষা নেওয়ার জন্য তাদের মনোযোগ নিয়ে আসা। সিচুয়েশনস ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড আর ব্রট ইন্টু দ্য ক্লাস ইন হুইচ স্টুডেন্ট ইন্টারেক্ট উইথ ইচ আদার অ্যান্ড দ্য টিচার ফ্যাসিলিটিস। এখানে বলা হচ্ছে যে সিচুয়েশন ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড মানে প্রাকৃতিক জগতের, এই যে প্রাকৃতিক জগতের মানে বাস্তব জগতের
যে সমস্ত অবস্থা ক্লাসরুমে নিয়ে আসা, মানে ক্লাসরুমের জগতের সঙ্গে বাস্তব জগতের একটি মিথস্ক্রিয়া ঘটানো, যাতে করে স্টুডেন্টরা একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে, আলোচনা করতে পারে, কমিউনিকেশন করতে পারে, মিথস্ক্রিয়া ঘটাতে পারে। এবং টিচার ফ্যাসিলিটেট, যেখানে টিচার জাস্ট পরিদর্শনের ভূমিকা পালন করবে বা টিচার সেগুলো সহযোগিতা করবে। মোর অ্যান্ড মোর টিচিং এইডস আর ইউজড ইন দ্য ক্লাস। ক্লাসরুমে অনেক অনেক বেশি পরিমাণের শিক্ষণ সহায়ক উপকরণ ইউজ করা। কোনটি উত্তর হবে? অবশ্যই ক্লাসরুম পরিবেশকে বাস্তব জগতের সঙ্গে মিলিয়ে দেওয়া বা রিয়েল ওয়ার্ল্ডকে ক্লাসরুমে এনে হাজির করা। কেমন? ধরে নেন আপনি একটা গাছ সম্পর্কে পড়াচ্ছেন, তাহলে আপনি একটা গাছ এঁকে নিয়ে আসেন সুন্দর করে, বা একটা গাছ তুলে আনুন, ছোট্ট একটা গাছ তুলে আনুন, এনে দেখান তার শিকড় কোনটা, তার পাতা কোনটা, তার ফল কোনটা। একটা লঙ্কা গাছ তুলে আনুন ক্লাসরুমের মধ্যে, তার ফল কোনটা, তার ফুল কোনটা, পাতা কোনটা, শিরা উপশিরা কোনটা, সবই দেখাতে পারবো। কিন্তু তাহলে উত্তর হয়ে যাবে 1903। লেকচার এক্সপ্লেনেশন প্রাইমারি স্কুলে খাটে না, কারণ প্রাইমারি স্কুলে ডুইং বা লার্নিং, করো এবং শেখো, অ্যাক্টিভ বেস লার্নিং, প্রসেস লার্নিং, ফর্মেটিভ লার্নিং। কুড়িদা, টু মেক অ্যাসেসমেন্ট আ ইউজফুল অ্যান্ড ইন্টারেস্টিং প্রসেস ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট। টু মেক অ্যাসেসমেন্ট, মূল্যায়নের জন্য উপযোগী এবং ইউজফুল মানে উপযোগী অ্যান্ড ইন্টারেস্টিং মানে উৎসাহিত প্রক্রিয়া নিচের কোনটি হওয়া উচিত? টু মেক অ্যাসেসমেন্ট আ ইউজফুল অ্যান্ড ইন্টারেস্টিং প্রসেস ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট। কোন দিকে অ্যাসেসমেন্টকে, মূল্যায়নকে প্রয়োজনীয় এবং উৎসাহিত বা ইন্টারেস্টিং করে তোলার জন্য ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, কোন দিকে আমরা নজর দেব? ইউজিং এ ভ্যারাইটি অফ ওয়েজ টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টুডেন্টস লার্নিং অ্যাক্রস দ্য স্কলাস্টিক অ্যান্ড কোস্কলাস্টিক বাউন্ডারিজ। ইউজিং, ব্যবহার করা, ভ্যারাইটি অফ ওয়েজ, বিভিন্ন ধরনের পথ, টু কালেক্ট ইনফরমেশন সংগ্রহ করতে, অ্যাবাউট দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের সম্পর্কে, ছাত্রছাত্রীদের লার্নিং শিখন সম্পর্কে। কী কী শিখন সম্পর্কে? তাদের স্কলাস্টিক অ্যান্ড কোস্কলাস্টিক বাউন্ডারিজ, তাদের স্কলাস্টিক মানে পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক যে সমস্ত কার্যাবলী আছে সেই সমস্ত কার্যাবলী সম্পর্কে বিভিন্ন রকমের স্টুডেন্ট শিখন সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। ইউজিং আ ভ্যারাইটি অফ ওয়েজ টু কালেক্ট ইনফরমেশন, বিভিন্ন ধরনের পথ অনুসরণ করা, টু কালেক্ট ইনফরমেশন, ইনফরমেশন করা স্টুডেন্টের শিখনের বিষয় তথ্য। কোন শিখনের বিষয়? যেগুলো পাঠক্রমিক বা সহপাঠক্রমিক কার্যাবলী। এখানে বলে দিই স্কলাস্টিক অ্যান্ড কোস্কলাস্টিক ম্যাটারটা কী। স্কলাস্টিক ম্যাটারটা হলো যেগুলো পঠনগত, গণিত, বাংলা, ইংরেজি, ভূগোল, এইগুলো। কিন্তু এই আঁকা, নাটক, নাচ, গান এগুলো কিন্তু কোস্কলাস্টিক থিওরি। কিন্তু বর্তমান ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী 2020 বলা হচ্ছে নাচ, গান, আঁকা এগুলো সবই স্কলাস্টিকের মধ্যে, সাবজেক্টের মতো, অঙ্ক বিজ্ঞানের মতো, গণিতের মতো, এই বাংলার মতো, ইংরেজির মতো। এখানে মনোভাব, সৃষ্টিশীলতা, অ্যাটিটিউড, স্কিল, সহানুভূতি, সমানুভূতি, এই যে ধরনের জায়গাগুলি এগুলো হচ্ছে স্কলাস্টিকের মধ্যে ধরা হচ্ছে, মূল্যবোধ এই সমস্তগুলো। বর্তমান ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইউজিং টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ টু গিভ ফিডব্যাক পাওয়ার জন্য টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা, কৌশলগত ভাষা ইউজ করা বিভিন্ন ধরনের। মেকিং কম্প্যারিজন বিটুইন ডিফারেন্ট স্টুডেন্ট, বিভিন্ন স্টুডেন্টের মধ্যে তুলনা করা। লেভেলিং স্টুডেন্ট অ্যান্ড অ্যাজ ইন্টেলিজেন্ট অর অ্যাভারেজ লার্নার্স, স্টুডেন্টদের তাদের বুদ্ধিমান এবং বিভিন্ন গড় শিক্ষার্থীদের সমতুল্য করা, সব শিক্ষার্থীদের একটা গড় লেভেলে আনা, বুদ্ধিমান বা অ্যাভারেজ
লার্নারদের লেভেলে আনা। তাহলে এখানে অবশ্যই উত্তর হয়ে যাবে 20-1। অ্যাসেসমেন্ট ইউজফুল অ্যান্ড ইন্টারেস্টিং প্রসেস, ওয়ান শুড বি কেয়ারফুল। অ্যাসেসমেন্টকে একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং প্রক্রিয়া করে তোলার জন্য কী করতে হবে? ইউজিং আ ভ্যারাইটি অফ ওয়েস টু কালেক্ট ইনফরমেশান সংগ্রহ করবে অ্যাবাউট দ্য স্টুডেন্টের নিকট থেকে, স্টুডেন্ট লার্নিং অ্যাক্রস, তারা কী শিখছে সেটা থেকে, কোন বিষয়ে শিখছে তারা, স্কলাস্টিক বিষয়ে তারা শিখছে। অবশ্যই একটা স্টুডেন্ট পাঠক্রমিক আর সহপাঠক্রমিক সমস্ত ম্যাটার কিন্তু সে শিখবে, এটা মনে রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তাহলে উত্তর হয়ে যাবে 20-1। কোশ্চেন নাম্বার 21। আ টিচার বিকজ of his or democratic nature allow students to sit all over the class। একটি টিচারের ডেমোক্রেটিক নেচার মানে গণতান্ত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রত্যেকটি স্টুডেন্টকে ক্লাসের যে কোনো জায়গায় বসার অনুমতি দিলেন। সাম সিট টুগেদার অ্যান্ড ডিসকাস অর ডু গ্রুপ রিডিং, কিছুজন একসাথে বসলো অ্যান্ড ডিসকাস আলোচনা করলো, অর ডু গ্রুপ রিডিং এবং গ্রুপ রিডিং দলগত পাঠ করলো। সাম সিট কোয়াইটলি, কিছুজন শান্তভাবে বসলো অ্যান্ড রিড দেমসেল, নিজেরাই নিজেই পড়াশুনো করলো বা পড়ছে। আ প্যারেন্ট ডাজ নট লাইক ইট, একটি পিতামাতারা একটি প্যারেন্টস ডাজ নট লাইক ইট, এটা পছন্দ করে না। হুইচ অফ দ্য ফলোয়িং মে বি দ্য বেস্ট ওয়ে টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, এই অবস্থাকে মোকাবিলা করার জন্য সবচেয়ে উত্তম পন্থা কী হতে পারে? প্যারেন্টস শুড শো ট্রাস্ট ইন দ্য টিচার অ্যান্ড ডিসকাস দ্য প্রবলেম উইথ দ্য টিচার। বলছে প্যারেন্টস শুড শো, সেই পিতামাতার বা বাবা মার উচিত ট্রাস্ট ইন দ্য টিচারের প্রতি বিশ্বাস স্থাপন করা বিশ্বাস রাখা অ্যান্ড ডিসকাস দ্য প্রবলেম উইথ দ্য টিচারের সঙ্গে আলোচনা করা। প্যারেন্টস শুড টেক অ্যাওয়ে দ্য চাইল্ড ফ্রম দ্য স্কুল, প্যারেন্টসদের উচিত চিলড্রেনকে এই স্কুল থেকে নিয়ে চলে যাওয়া। প্যারেন্টস শুড কমপ্লেন এগেনস্ট দ্য টিচার টু দ্য প্রিন্সিপাল, প্যারেন্টস প্রিন্সিপালের কাছে সেই টিচার সম্পর্কে কমপ্লেন করবে। প্যারেন্টস শুড রিকোয়েস্ট দ্য প্রিন্সিপাল টু চেঞ্জ দ্য সেকশন অফ দেয়ার ওয়ার্ড, প্যারেন্টসদের উচিত প্রিন্সিপালকে রিকোয়েস্ট করা টু চেঞ্জ দ্য সেকশন, এই সেকশনটি বা এই শ্রেণীবিভাগটি অফ দেয়ার ওয়ার্ড, তার রক্ষণাবেক্ষণ থেকে পরিবর্তন করে নেওয়া যাওয়া, যে টিচার ক্লাস নিচ্ছেন তার সেই সেকশনটা সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া। তাহলে অবশ্যই এখানে উত্তর হয়ে যাবে 1 দাগ, প্যারেন্টস শুড শো ট্রাস্ট ইন দ্য টিচার অ্যান্ড ডিসকাস দ্য প্রবলেম উইথ দ্য টিচার। হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি কনসিডারেড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ টিচার অ্যাট প্রাইমারি লেভেল, প্রাইমারি স্তরে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হবে একটি শিক্ষকের? কম্পিটেন্স ইন মেথডস অফ টিচিং অ্যান্ড নলেজ অফ সাবজেক্ট, কম্পিটেন্স মানে দক্ষতা থাকা দরকার, ইন মেথডস পদ্ধতিতে, অফ টিচিংয়ের পদ্ধতিতে দক্ষতা থাকা দরকার, অ্যান্ড নলেজ অফ সাবজেক্ট এবং বিষয়ের জ্ঞান দেওয়া। কম্পিটেন্স ইন মেথড অফ টিচিং অ্যান্ড নলেজ অফ সাবজেক্ট, বিষয়ের জ্ঞান দেওয়া এবং টিচিং দেওয়ার মেথড সম্পর্কে কম্পিটেন্সি থাকা, ক্ষমতা থাকা। কম্পিটেন্স টু টিচ ইন হাইলি স্ট্যান্ডার্ডাইজ ল্যাঙ্গুয়েজ, ক্ষমতা থাকা টু টিচ শিক্ষণ দিতে ইন হাইলি স্ট্যান্ডার্ডাইজ ল্যাঙ্গুয়েজ, খুবই আদর্শ ভাষায় বা খুবই ভালো মানের ভাষায় শিখন দেওয়া দক্ষতা। এগারনেস টু টিচ পড়াশুনো বা শেখানোর আগ্রহ। পেশেন্স অ্যান্ড প্রিজার্ভান্স, ধৈর্য এবং অধ্যবসায়। এখানে উত্তর হয়ে যাবে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে পেশেন্স অ্যান্ড প্রিজার্ভেন্স মানে অধ্যবসায় এবং ধৈর্য প্রাইমারি স্কুলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন? প্রাইমারি স্কুলে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতে আসে, যেমন প্রাথমিকে ক্লাসে গেলে ওখানে কিন্তু ছেলেমেয়েরা প্রথম দিকে আপনাকে পড়তে দেওয়ার চেয়ে বেশি কান্নাকাটি করবে, খেলাধুলো করবে, বারবার অভিযোগ করবে, বিশেষ করে প্রাথমিক ক্লাস 1-2তে এইগুলো বেশি হয়। 3-4এও হয়। 23 ড্যাশ ইজ কনসিডার্ড আ সাইন অফ মোটিভেটেড ক্লাস, নিচের কোনটি একটি উৎসাহিত বা অনুপ্রাণিত
টিচিং বলা যেতে পারে, শিক্ষণ বলা যেতে পারে, শিক্ষণ বলা যেতে পারে, ইজ কনসিডার সাইন অফ মোটিভেটেড টিচিং। একটি টিচার তার ক্লাস সম্পূর্ণ করছে, যে শিক্ষা দিচ্ছে, তো নিচের কোন অপশানটি মোটিভেটেড টিচিং বলবে? অনুপ্রাণিত টিচিং, উৎসাহিত টিচিং, উদ্দীপিত টিচিং, কোনটাকে বলা হবে? কোশ্চেনিং বাই স্টুডেন্ট, স্টুডেন্টের দ্বারা কোশ্চেন করা, প্রশ্ন করা। পিন ড্রপ সাইলেন্স ইন দ্য ক্লাস, ক্লাসকে পুরো পিন পড়া শব্দ না হওয়া। ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে বেশিরভাগ উপস্থিতি ছেলে মেয়েদের। রিমেডিয়াল ওয়ার্ক গিভেন বাই দ্য টিচার, টিচারের দ্বারা সংশোধনীমূলক কাজ সম্পন্ন করা, রিমেডিয়াল। তাহলে অবশ্যই একটি মোটিভেটেড টিচিং বা ক্লাসরুম হবে কোশ্চেনিং বাই স্টুডেন্ট, যেখানে স্টুডেন্টরা উৎসাহের সহিত বারবার কোশ্চেন করবে বা প্রসঙ্গত কোশ্চেন করবে পড়ানোর উপর ভিত্তি করে, তাহলে সেটাকে বলা হয় একটি অনুপ্রাণিত ক্লাস বা উৎসাহিত ক্লাস, যেখানে বাচ্চারা আগ্রহ হচ্ছে পড়ার জন্য। অ্যাট লোয়ার ক্লাস প্লে ওয়ে মেথড অফ টিচিং ইজ বেসড অন, নিচের ক্লাসগুলোতে খেলার মাধ্যমে, খেলা পদ্ধতিতে শেখানো ইজ বেসড অন, কিসের উপর নির্ভর করে? সাইকোলজিক্যাল প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ, মনস্তাত্ত্বিক নীতি, বৃদ্ধি ও বিকাশের মনস্তাত্ত্বিক নীতি। সোশিওলজিক্যাল প্রিন্সিপাল অফ টিচিং, টিচিংয়ের সামাজিক তত্ত্ব, সোশিওলজিক্যাল প্রিন্সিপাল। থিওরি অফ ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম, ফিজিক্যাল এডুকেশন মানে কি? শারীরিক শিক্ষাগত তত্ত্ব, বিভিন্ন প্রোগ্রাম। প্রিন্সিপাল অফ মেথড অফ টিচিং, টিচিংয়ের পদ্ধতিগত নীতি। তাহলে প্রিন্সিপাল অফ মেথড অফ টিচিং, টিচিংয়ের পদ্ধতিগত নীতি। তাহলে উত্তর হয়ে যাবে প্লেওয়ে মেথড বা লোয়ার ক্লাস সবসময় সাইকোলজিক্যাল হবে, মনস্তাত্ত্বিক হবে, বিকাশ এবং গ্রোথে। তাহলে বারবার বলতে পড়াশুনো, স্টাডি নিম্ন ক্লাসগুলোতে, ছোটো ছোটো ক্লাসগুলোতে অবশ্যই সাইকোলজিক্যাল প্রিন্সিপাল থাকবে প্রত্যেকটি জিনিসের। দ্য টার্ম কারিকুলাম ইন দ্য ফিল্ড অফ এডুকেশন রিফার্স, এই যে টার্ম কারিকুলাম মানে পাঠ্যক্রম, এই যে টার্মটি ইন দ্য ফিল্ড অফ এডুকেশন রিফার্স, এডুকেশনের ক্ষেত্রে কি উল্লেখ করে বা কী বোঝায়? ইভালুয়েশন প্রসেস, মূল্যায়ন প্রক্রিয়া। টেক্সট ম্যাটেরিয়াল টু বি ইউজড ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে যে টেক্সট ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে, যে বইটা ইউজ করা হচ্ছে। মেথড অফ টিচিং অ্যান্ড দ্য কন্টেন্ট টু বি টট, মেথড অফ টিচিং, টিচিংয়ের পদ্ধতি, অ্যান্ড কন্টেন্ট, বিষয় টু বি টট, যে বিষয়টা শিক্ষা দেওয়া হচ্ছে বা শেখানো হচ্ছে। আর মেথড অফ টিচিং, টিচিংয়ের পদ্ধতি, এবং কন্টেন্ট টু বি টট, যে বিষয়টা শেখানো হচ্ছে। ওভারঅল প্রোগ্রাম অফ দ্য স্কুল হুইচ স্টুডেন্টস এক্সপিরিয়েন্স অন আ ডে টু ডে বেসিস। ওভারঅল প্রোগ্রাম, সামগ্রিক একটি প্রোগ্রাম অফ দ্য স্কুলের সামগ্রিক প্রোগ্রাম, হুইচ স্টুডেন্টস এক্সপিরিয়েন্স অন আ ডে টু ডে বেসিস, প্রতিদিনের যে স্কুলের যে সামগ্রিক ম্যাটারটা, স্টুডেন্টস এক্সপিরিয়েন্স, যেটি শিক্ষার্থীদের অভিজ্ঞতার জন্য। ওভারঅল প্রোগ্রাম অফ দ্য স্কুল হুইচ স্টুডেন্টস এক্সপিরিয়েন্স অন এ ডে টু ডে বেসিস, স্কুলের যে সামগ্রিক প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা যে কোনো ধরনের প্রোগ্রাম হতে পারে। শুধু যে বই এটা বলা হচ্ছে, নাচ গান খেলাধুলা, তাতে বিভিন্ন চরিত্র শেখানো, স্বাস্থ্য সম্পর্কিত সচেতন করা, এটাকে সব কিছুকে একত্রে বলছে কারিকুলাম। তাই বলছে ওভারঅল প্রোগ্রাম অফ দ্য স্কুল হুইচ স্টুডেন্ট এক্সপিরিয়েন্স অন এ ডে টু ডে বেসিস। According to Piaget, at which of the following stage does a child begin to think logically about abstract proposition? পিয়াজের মতে কোন স্টেজে শিশু কোনো কিছু অ্যাবস্ট্রাক্ট প্রপোজিশন, কোনো অ্যাবস্ট্রাক্ট মানে কি, বিমূর্ত ধারণার প্রতি বা বিমূর্ত উপস্থাপনার প্রতি চিন্তা করতে পারে যুক্তিগতভাবে? সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, আর ফর্মাল অপারেশনাল স্টেজ। উত্তর হয়ে যাবে ফর্মাল অপারেশনাল স্টেজ। কারণ সেন্সরি মোটর স্টেজে সে সংবেদন চালকগুলো বস্তুর স্থায়িত্ব সম্পর্কে সে ধারণা পায়। প্রি অপারেশনাল স্টেজ সে চিন্তা করতে শুরু করে, কিন্তু কাল্পনিক চিন্তা করে সব কিছু। কংক্রিট অপারেশনাল স্টেজ সে চিন্তা করে, যুক্তি দিয়ে চিন্তা করে, কিন্তু তার সামনে যে বস্তুটা উপস্থিত থাকতে সেটা মূর্ত থাকছে তার সামনে। আর ফর্মাল অপারেশনাল স্টেজ সে বিমূর্ত বস্তুকে নিয়ে লজিক্যালি চিন্তা করতে শুরু করে। তার উত্তর হয়ে যাবে ফর্মাল অপারেশনাল স্টেজ। 11 years and up। 27. A teacher should make an attempt to understand
the potentialities of her his student, which of the following fields is related to these objects? A teacher, একটি শিক্ষকের উচিত মেক অ্যান অ্যাটেম্প্ট, একটি কার্যাবলী সম্পন্ন করা, অ্যাটেম্প্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য পোটেনশিয়ালিটিস অফ আর ইজ স্টুডেন্ট, তার স্টুডেন্টের মধ্যে কতটা ক্ষমতা আছে সেই বোঝার জন্য নিচের যে কোনো একটা কার্যক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করা উচিত বা কোনো একটা কার্যক্রিয়া অংশ নেওয়া উচিত, যে এমন একটা কার্য সম্পন্ন করা হবে যে কার্যের মধ্যে দিয়ে একজন টিচার অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে যে কী পোটেনশিয়াল আছে, তার মধ্যে যে কী ক্ষমতা আছে সেটা বোঝার। হুইচ অফ দ্য ফলোইং ফিল্ডস ইজ রিলেটেড টু দিস অবজেক্ট, এই উদ্দেশ্যের সঙ্গে নিচের কোন ফিল্ডই যুক্ত? মিডিয়া সাইকোলজি, বিভিন্ন মনস্তাত্ত্বিক মাধ্যম। মিডিয়া সাইকোলজি মানে যেগুলো সমাজ মাধ্যমগত, যেগুলো সাইকোলজি বলা হয়, বিভিন্ন মাধ্যম সাইকোলজি। এডুকেশনাল মিডিয়া সাইকোলজি বলতে আরেকটু ভালোভাবে বলা যায়, মিডিয়া সাইকোলজি হচ্ছে যে পদ্ধতিতে, যে মিডিয়ার মাধ্যমে, যে বিভিন্ন মাধ্যমগুলির মধ্য দিয়ে একজন মানুষের তার আচরণ, তার অনুভব সব কিছু প্রভাব পড়বে, সেটা বলছে মিডিয়া সাইকোলজি। এডুকেশনাল সাইকোলজি শিক্ষাগত মনস্তাত্ত্বিক, এডুকেশনাল সোশিওলজি শিক্ষাগত সমাজতত্ত্ব, সোশ্যাল ফিলোসফি সামাজিক দর্শন। উত্তর হয়ে যাবে এডুকেশনাল সাইকোলজি। অবশ্যই শিক্ষাগত মনস্তাত্ত্বিক ইউজ করলেই বা এই ক্ষেত্রের এই টিচার এডুকেশনাল সাইকোলজির মধ্যে দিয়েই টিচার একটি শিশুর মধ্যে, একটি ছাত্রের মধ্যে পোটেনশিয়ালিটি খুঁজে পায়। কারণ কেন বলা হয়েছে? কারণ অবশ্যই এখানে মনে রাখতে হবে যে শিক্ষাগত মনস্তাত্ত্বিক প্রয়োগ না করে মনস্তত্ত্বের বাইরে গিয়ে কখনো একটি শিশুর বা একটি ছাত্রর পোটেনশিয়ালিটি খুঁজে পাওয়া সম্ভব নয়। কৃতিকা, হু ডাজ নট টক মাচ অ্যাট হোম, টক্স আ লট অ্যাট স্কুল, ইট শোজ দ্যাট। কৃতিকা হু ডাজ নট টক মাচ অ্যাট হোম, কৃতিকা বাড়িতে বেশি কথা বলে না, টক এ লট এট স্কুল, কিন্তু স্কুলে ব্যাপক কথা বলে। ইট শোজ দ্যাট, এটা কী বোঝায়? শি ডাজ নট লাইক আর হোম অ্যাট অল, সে তার বাড়িকে সর্বোপরি পছন্দ করে না। আর থট গেট অ্যাকনলেজ অ্যাট স্কুল, তার চিন্তাভাবনা স্কুলে স্বীকৃতি পায়, অ্যাকনলেজ মানে স্বীকৃতি পায় বা মেনে চলে, বা তার চিন্তাভাবনা স্কুল টিচাররা মানে বা বলে হ্যাঁ তুমি আরও বলো, আরও বেশি বেশি করে বলো, যেটাকে বলা হয় স্বীকৃতি। অনেকে বুঝতে না পারার জন্য আমি এটা একটু ভেঙে বললাম। দ্য স্কুল প্রোভাইডস অপরচুনিটিস টু চিলড্রেন টু টক আলট, একটি স্কুল প্রদান করে অপরচুনিটিস সুযোগ, ব্যাপক হারে একটি শিশুকে কথা বলার জন্য সুযোগ প্রদান করে একটি স্কুল। টিচার ডিম্যান্ড দ্য চিলড্রেন শুড টক আ লট অ্যাট স্কুল, টিচার চায় বা চাহিদা বোধ করে যে চিলড্রেনের উচিত বেশি বেশি করে স্কুলে কথা বলা। তাহলে এখানে অবশ্যই তোমার চিন্তাভাবনা যেখানে স্বীকৃতি পাবে, তুমি সেখানে নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করবে বা নিজে বেশি বেশি কথা বলার চেষ্টা করবে সেই জায়গায়, সেটা এখানে বোঝাতে চেয়েছে। হার থটস গেট অ্যাকনলেজ অ্যাট স্কুল, চিলড্রেন অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, ইজ এ স্টেটমেন্ট অ্যাট্রিবিউটেড। চিলড্রেন অ্যাক্টিভলি, শিশুরা সক্রিয়ভাবে কনস্ট্রাক্ট নির্মাণ করে দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, তাদের বোধগম্যতা অফ দেয়ার ওয়ার্ল্ড, বিশ্ব থেকে তারা যে বোঝে বা তারা যে জ্ঞান অর্জন করে সেইগুলো সব নির্মাণ করে অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব থেকে। অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট, সক্রিয়ভাবে শিশু নির্মাণ করে দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, তাদের বোধগম্যতা, তাদের জ্ঞান অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব থেকে। এখানে আন্ডারস্ট্যান্ডিং মানে সে সব কিছু বোঝে বা জ্ঞান অর্জন করে, সেই সব কিছু কিন্তু বোঝানো হচ্ছে। ইজ এ স্টেটমেন্ট অ্যাক্টিভিটি, এই স্টেটমেন্টটি কে বর্ণনা করেছে? এটা অবশ্যই উত্তর হয়ে যাবে পিয়াজে। ইন হুইচ অফ দ্য ফলোইং, না, কারণ পিয়াজে একমাত্র এখানে আছেন যে কনস্ট্রাকটিভিজম থিওরি নিয়ে আলোচনা করেছেন। ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেজ ডু চিলড্রেন বিকাম অ্যাক্টিভ মেম্বার অফ দেয়ার পেয়ার গ্রুপ, কোন স্টেজে চিলড্রেন বিকাম হয়ে থাকে অ্যাক্টিভ মেম্বার, সক্রিয় সদস্য অফ দেয়ার পেয়ার গ্রুপ, তার পেয়ার গ্রুপের সঙ্গে, তার দলগতভাবে তার সমবয়স্ক গ্রুপ তৈরি করে কোন বয়সে গিয়ে? এটা উত্তর হয়ে যাবে অ্যাডলসেন্স, মানে বয়সন্ধিকাল। তাহলে উত্তর হয়ে যাবে কি? এটা অ্যাডোলেসেন্স। তাহলে এই হলো আমার সিটেটের 2011 সালের একটি পেপার, সিডিপি পার্ট। আমি পরবর্তীতে প্রত্যেকটা ক্লাসের সিডিপি, আমি প্রত্যেকটা সালের সিডিপি নিয়ে আলোচনা করব। ঠিক এইভাবেই বাংলাতেই আমি আলোচনা করব। অবশ্যই
যারা এই ভিডিও দেখবেন তারা অবশ্যই এই ভিডিওগুলো সেভ করে রাখবেন, বা পরবর্তীতে যখন পরীক্ষা নিকটে আসবে একবার রিভাইজ দেওয়ার জন্য অবশ্যই আমি তোমাদেরকে একসঙ্গে ভিডিওগুলো দিয়ে দেবো একত্রিত করে। আর এইগুলো বারবার যদি আমরা নজর দিই বা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যদি একবার দুবার করে আমরা দেখে নিই বা শুনে নিই, তাহলে কিন্তু আলাদা করে বই পড়তে হবে না। তাহলে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন কেমন ধরনের ভিডিও চাই। আর কোনো টপিক যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কেমন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্স করবেন। আর কোনো প্রশ্ন বুঝতে না পারলে সেটাও জানাবেন, কোনো কিওয়ার্ড যদি ইম্পর্টেন্ট কোনো শব্দ বুঝতে না পারেন সেটাও জানাবেন। ধন্যবাদ।